প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রৌনক হোসেন। কেমন আছেন? এই তো ভালো। আপনার নামটা রৌনক রৌনাক এইটা নিয়ে একটা একটু আগে উচ্চারণ করার সময় রৌনক বললাম, কিন্তু আসলে হবে রৌনাক হোসেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, প্রধান উপদেষ্টার হাতে ২৭ মন্ত্রণালয় বিভাগ, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য, নাহিদ ইসলামের সাক্ষাৎকার। দৈনিক সমকাল, অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার, সহকারী উপদেষ্টা করা হবে শিক্ষার্থীদের, পট পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে। দৈনিক যুগান্তর, স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক, সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা। দৈনিক ইত্তেফাক, সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের, অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট, পরামর্শকে স্বাগত জানাবেন নাহিদ, তদবির না করার অনুরোধ আসিফের। দৈনিক মানবজমিন, বাংলাদেশের নতুন শুরু, পুলিশকে ধ্বংস করা থেকে উদ্ধারে জরুরি করণীয়, নতুন সরকারের জন্য সুপারিশ। খবরের কাগজের শিরোনাম, স্বস্তি ফিরছে জনমনে, আইন শৃঙ্খলা ও আর্থিক খাতে প্রাধান্য, নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, মির্জা ফখরুল ইসলাম। কালবেলা শিরোনাম, সরকারের যত চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা ও অর্থনীতির উন্নতিতে জোর, জোবরা গ্রাম থেকে জাতির কাণ্ডারি। সময়ের আলোর শিরোনাম, দুর্দিনে গুরুদায়িত্ব প্রত্যাশা অনেক, স্মৃতিসৌধ শহীদ মিনারে উপদেষ্টাদের সঙ্গে নিয়ে ডক্টর ইউনূসের শ্রদ্ধা, রিজওয়ানা হাসান বললেন মেয়াদ নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দেশ রূপান্তর, কবে ফিরবে পুলিশ, কবে শৃঙ্খলা, আজ শাহিদের বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, অর্থনীতি চাঙ্গা রাখার সঙ্গে বাজার নিয়ন্ত্রণে অগ্রাধিকার। যায় দিনের শিরোনাম, চ্যালেঞ্জ মোকাবিলায় ছক, প্রধান উপদেষ্টার হাতে ২৭ দপ্তর, ভারতেই থাকবেন শেখ হাসিনা। দৈনিক বাংলা, রাজধানীতে সেনা সহায়তায় ১৯ থানার কার্যক্রম শুরু, আপিল বিভাগের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূসকে স্বাগত জানালেন যারা। দৈনিক জনকণ্ঠ, সরকারের মূল লক্ষ্য আইন শৃঙ্খলা ফেরানো, অর্থনীতি পুনরুদ্ধার। শিরোনাম শুনলেন আপনি, একটা স্বস্তির জায়গা তৈরি হলো এবং একটা নতুন পরিবেশ, নতুন আশা, নতুন প্রত্যাশার জায়গায় দেশ এগিয়ে যাওয়ার সেই দৃঢ় সংকল্প। যেমন একটি পত্রিকা খবরের কাগজ লিখেছে যে স্বস্তি ফিরেছে জনমনে, দুর্দিনে গুরুদায়িত্ব প্রত্যাশা অনেক, আইন শৃঙ্খলা ফেরানো, অর্থনীতি পুনরুদ্ধার করা মূল লক্ষ্য। দৈনিক সমকাল লিখেছে অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার। এখনই কি প্রত্যাশার চাপটা বলা উচিত নাকি? আমি আসলে শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা, এবং নতুন সরকার আসছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা অনেক ক্ষেত্রে হয় কি, ওই যে আমরা যে নিজেকে বলি যে হুজুগে বাঙাল, এই ব্যাপারটা অনেক সময় চলে আসে। যেমন এখনই কিন্তু চাপ প্রত্যাশা এগুলোর সময় হয়নি, কেবল তো একদিন গেল মাত্র। হ্যাঁ, এবং এটা এত ইম্যাচিউর বেবি যে এটা নিয়ে কথা বলার সময় আসেনি এখন। আপনার এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করেছে, শিক্ষার্থীরা যেভাবে এখন নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জায়গায়, এইটা কিন্তু তাদের কাজ না। তাদেরকে ফিরে যেতে হবে তাদের মূল কাজে, শিক্ষাঙ্গনে। আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি আমার শ্রদ্ধা জানাই, আমার ভালোবাসা জানাই, কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। তারা 2 দিন 3 দিন 4 দিন করেছে, আরও 2-1 দিন হয়তো বা করবে না। কিন্তু এইটা বোধহয় একটু আপনাকে বলি, সরকার দেশের যে অবস্থা তৈরি হয়েছে, যেমন পুলিশ বাহিনী নিয়ে হয়তো আমরা একটু আলোচনা করব, থানার কার্যক্রম স্থবির হয়ে গেছে,
কে দাঁড়াবে রাস্তায়, সেই জায়গায় যে আমাদের প্রিয় ছাত্ররা দাঁড়িয়েছে, এটাকে কিন্তু স্যালুট করতে না, আমি তো আগেই স্যালুট করলাম, কিন্তু আমি যেটা বলছি যে এটা আসলে তাদের কাজ না। এটা আপনি তাদের কাজ হলো শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া, আর তারা এটা যেতে পারছে না, বা তারা যেটা করছে মূলত করছে হলো পুলিশের অবর্তমানে বিকল্প দায়িত্ব পালন করছে। কিন্তু পুলিশকে দায়িত্ব নিতে হবে এবং পুলিশকে বুঝতে হবে তারা 11 দফা 9 দফা যত দাবি দেখ না কেন, তাদের বুঝতে হবে যে তারাও কিন্তু অনেক অন্যায় করেছে। মুখে আমরা যাই বলি না কেন, এখন ডিজিটাল যুগ, এটা এই যুগে আপনি কোনো কিছু তো আর লুকায় রাখতে পারবেন না। পুলিশ যেভাবে পাখির মতন মানুষকে মেরেছে, শুরু করতে হয় আবু সাইদকে দিয়ে, শেষ করতে হয় যাত্রাবাড়িতে শেষের দিন প্রায় 70 থেকে 80 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুগুলো কেন হলো? যেখানে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দুপুর 2টোর আগেই পালিয়ে গেলেন, তো সেখানে তো এটা হবার কোনো কারণ নাই। আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এই সুযোগে, যেটা এই কোনো পত্রিকার শিরোনামেও দেখলাম, এই যে অতি উৎসাহী এদেরকে একটু দমাতে হবে। এত উৎফুল্ল হওয়ার, এত উল্লসিত হওয়ার কিছুই নাই। যেই ক্ষতি হয়েছে এটা ফিরে পেতে সময় লাগবে। যেমন আপনি যেটা বললেন সময় লাগবে, এবং একই সাথে আরেকটি উদাহরণ বোধহয় সৃষ্টির দৃষ্টান্ত সবার ভাবা উচিত, যে আপনার যার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে যদি আপনি দায়িত্ব পালন করবার চেষ্টা করেন, আবার কারো আজ্ঞাবহ হওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি শেষ বিচারে আসলে আপনার কতটুকু লাভ ক্ষতি হবে সেইটা বোধ করি ভাবার একটা সময় এসেছে। অবশ্যই তাই না? এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, খুব কষ্ট লাগে। আমি যখন সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে পাশ করলাম, আমার সৌভাগ্য হচ্ছে যে আপনার বিভাগে আমিও পড়াশোনা করেছি। তো পাশ করার পরে আমি কাদের দেখে বড় হয়েছি। সাংবাদিকতায় আমার আদর্শ ছিল নির্মল সেন। এইভাবে আমি সবার নাম আর বলতে চাই না, এইভাবে আমি ওনাদেরকে দেখেছি। আহমেদ হুমায়ুন, খন্দকার আলী আশরাফ, জহুর হোসেন চৌধুরী, আব্দুল সালাম, মানিক মিয়া। তো এই যে এনাদের পরে এসে আমরা যেটা দেখলাম, আমি তো শুনেছি যে সালাম সাহেব অবজারভারের এডিটর হিসেবে উনি প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ধমক দিয়েছেন, এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া ভয় কিছু বলতে পারেন নাই। তার সাংবাদিকদের আপনি যে ইতিহাসটা তুলে ধরলেন, আপনি আসলে সাংবাদিকতার যে ঐক্য এবং সাংবাদিকতার যে শক্তিটা, সেই শক্তিটা কি আমরা আসলে ধরে রাখতে পেরেছি কিনা সেটা খুব প্রশ্ন। এবং যখন সাংবাদিকরা বিভক্ত হয়ে গেল, একই ইউনিয়ন লিখতে হয় অমুক, একই ইউনিয়ন লিখতে হয় অমুক, যখন ঐক্যের একাংশ ঐক্যে যখন ফাটল ধরলো, তখনই ওই নানা ধরনের দূষিত পদার্থ ওর মধ্যে ঢুকে গেল। সেটা কিন্তু বাস্তব। এবং ঐক্যে ফাটল ধরলো কিসের জন্য? ঐক্যে ফাটল ধরলো ব্যক্তিগত স্বার্থে, ইউনিয়নের স্বার্থে, সাংবাদিক কমিউনিটির স্বার্থে, কিন্তু ঐক্যে ফাটল ধরে না। আমরা হয়তো অন্য সময় হলে এই আলোচনাগুলো করবো আপনার সাথে, কিন্তু আমরা একটু একটা জায়গায় যেতে চাই, যে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে যে দেশের নতুন পরিস্থিতি, সরকার গঠন হলো, এবং আরেকটি ঘোষণা অলরেডি আছে, যেটা যে সহকারী উপদেষ্টা করা হবে শিক্ষার্থীদের। অনন্য একটা উদাহরণ আমার কাছে যেটা মনে হয়, পৃথিবীতে বোধ করি এরকম ঘটনা এর আগে ঘটেছে কোনো রাষ্ট্রে, আমার হতে পারে, আমি জানি না। আন্দোলনকারী শিক্ষার্থীর প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে। এখন এটার দুটো দিক আছে, আপনি কি ভালো মন্দ বলতে চাচ্ছেন? হ্যাঁ, ভালো মন্দ দুটোই আছে। একটা হলো যে যেহেতু এটা মূলত ছাত্রদের কারণেই এই আন্দোলনটা, তো তাদের রিপ্রেজেন্টেটিভ থাকা কোনো অন্যায় কিছু না। কিন্তু এটাও বুঝতে হবে যে আপনাকে দেওয়া হলো, মনে করেন আপনি একজন ছাত্র সমন্বয়ক বা ছাত্র নেতা, আপনাকে দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো, আপনি ছড়ি ঘোরালেন। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার কি বলবো, যে যুক্তিযুক্ত কতটুকু আপনার আছে, যোগ্যতা আছে সেটার,
সেই জ্ঞান আপনার আছে কিনা। তবে আমরা এইবারের ছাত্র আন্দোলনে যে ছাত্রদেরকে দেখলাম এবং তাদের প্রিয় সন্তানদের যেভাবে আমরা দেখলাম, তাদের বক্তব্য, কথাবার্তা, ভঙ্গি সবকিছু মিলিয়ে কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হয়েছে বোধ করি। অবশ্যই হয়েছে। আমি তো বললামই যে আমরা যেভাবে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, সেখান থেকে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। এটা সব ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এখানেও সতর্ক থাকতে হবে। যেমন আমি আপনাকে বলি, সাংবাদিকরা যে লেজুর বৃত্তি করে, দলীয় সাংবাদিক, এই যে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে যেই সংবাদ সম্মেলনটা হতো, ওটা কিন্তু সংবাদ সম্মেলন না, ওটা দলীয় কর্মী সম্মেলন। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, কারণ তা না হলে প্রথম আলো, ডেইলি স্টারের মতন দুটো পত্রিকা কোনো প্রতিনিধি সেখানে থাকতো না, এমন কোনো লোক থাকতো না যে কোনো কঠিন প্রশ্ন করতে পারে বা যে কোনো সত্য প্রশ্ন করতে পারে। সব হলো তেল, ড্রামকে ড্রাম তেল ঢালার জন্য সব ওখানে যেত। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মূল হচ্ছে সাংবাদিকতা। আপনি যেটা বললেন দূরে থাকতে হবে, সেই জায়গায় যাদের উদ্দেশ্যে বললেন, বা আমরা দুজনেই সংবাদপত্রের মানুষ, আমাদের উপরেও বর্তায়, আমাদের কি বোধোদয় হবে? হওয়া তো উচিত, এবার হওয়া তো উচিত। আমাকে খেয়াল রাখতে হবে, আমার প্রাইম ডিউটি, আমার মূল কাজ হচ্ছে সাংবাদিকতা। চমৎকার, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের একজন সাংবাদিক নেতার নাম করে বললেন যে তিনি ইহাইয়াকে পর্যন্ত ধমক দিয়েছিলেন। হ্যাঁ, তার মানে আমার সাংবাদিকতার ঐক্য এবং আমার শক্তিটা কতটা, সেটা কিন্তু এই কথার মধ্যেই বোঝা যায়। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা একটু মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে গতকাল ব্যস্ত দিন পালন করেছেন। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বৃষ্টিতে ভিজে, এবং কালকে তাকে যেভাবে দেখা গেল, তাতে একটা স্বস্তি এবং আশ্বাস সঞ্চার করে নাকি? অবশ্যই। এবং আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, যদি অন্য কোনো রকম ঝামেলা না হয়, যদি কোনো ষড়যন্ত্র না হয়, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা আওয়ামী লীগ সরকার ভুল করেছে তা হলো যে তারা দেশের 40% পপুলেশনকে ইগনোর করেছে, টোটালি ইগনোর করেছে। এখন কিন্তু প্রধান উপদেষ্টা একটা কথা বলেছে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, একটা পরিবার, বাংলাদেশ একটা পরিবার। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাই, একটা পরিবার। এবং বাড়াবাড়ি করলে কি হয়, অতিরিক্ত করলে কি হয়, সেটার ফলাফল আমরা দেখেছি, অনেক কষ্ট। এবং একটা বাড়াবাড়ির ব্যাপার উনি খুব সহজেই, খুব দ্রুত একটা কথা মানে বলা হয়েছে যে এই যে মাননীয় প্রধান উপদেষ্টাকে মানে শুভেচ্ছা জানিয়ে তার ছবি দিয়ে পত্রপত্রিকায় মানে অনুভূতি প্রকাশ করার যে এটা, উনি সেটাকে বলেছেন যে এইটা যেন না হয়, আমার ছবি যেন কোথাও না থাকে। হ্যাঁ, কিন্তু আসলে যেটা হয়েছে যে উনি কিন্তু শুধু ছবি না, উনি মিন করেছিলেন যেন এই বিষয়টাই না থাকে, কারণ এটা হলো টোটালি একটা আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, যেটা আমাদের পূর্ববর্তী সরকার খুব, মানে এটা আপনি একটু আগে যেটা বললেন না, এটা এক ধরনের তেলবাজি। অবশ্যই তেলবাজি। মানে আমি যদি তেল না দিতে পারলে বোধ করি আমার বোধহয় ওই যাওয়া জায়গাটা বোধহয় প্রশস্ত হচ্ছে না। তো এখন যেটা হচ্ছে, আমি একদম স্পষ্টভাবে বলবো যে উনি মিন করেছিলেন যে ওনার ছবি দিয়ে দেওয়া না হোক, মানে হলো যে শুধু ছবি না, মানে এ ধরনের অভিনন্দন, তোরণ, এই জিনিসগুলি যেন না হয়, এটাই উনি মিন করেছিলেন। খুব ভালো লাগলো শিরোনামটি পড়ে যে আজকে উনি রংপুর যাচ্ছেন। হ্যাঁ, এবং সেই অকুতোভয় সৈনিক আবু সাইদের বাড়িতে, নিশ্চয়ই এটি একটু খুব মহৎ। অবশ্যই, এটা তো উনি তার সবার যেতে পারবেন না, এখানে অসংখ্য ছাত্র ছাত্রী, সাধারণ লোক মানে নিহত হয়েছে, কিন্তু তারপরও সিম্বল হিসেবে উনি যেখানে যাচ্ছেন, এটা একটা বিরাট। একইভাবে মুগ্ধর কথাও বলতে হবে, পানি চাই, পানি লাগবে, পানি, এই যে তরুণ এখন না কানে বাজে, ওই ক্লিপটা আমার কানেও বাজে, আমার কাছে ওই ক্লিপটা, পানি চাই, পানি লাগবে, পানি, মানে কি পরিমাণ মানে দুর্দান্ত সাহস এবং মর্মিতা থাকলে কিভাবে বলা যায়। আমি আপনাকে একটা কথা বলি, আসলে যেটা আমি ফিল করি যে আমাদের ছাত্রদের যেই অপরিসীম শক্তি, তাদের ভিতরে, যেহেতু তারা এখন ছাত্র, তাদের ভিতরে অনেস্টিও আছে। না, অনেস্টি আছে বলেই তো আজকের এই জায়গা, তাদের ভিতরে দেশপ্রেম আছে, বাট আনফরচুনেটলি আমাদের নেতাদের ভিতরে তা নাই। কিন্তু একটা জিনিস আমি এই অনুষ্ঠানে বারবার বলবার চেষ্টা করেছি
যে আমরা বোধ করি এই আন্দোলনের আগে আমাদের তরুণদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছি, এদের দ্বারা কিছু হবে না, এরা উচ্ছন্নে গেছে, এরা অমুক, কিন্তু তাদের ভাষা বুঝতে পারিনি, কিন্তু আমরা বোঝার চেষ্টাও করি নাই যে তরুণরা যে এই ভেতরে 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 অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না। এমনকি পরিবারের মধ্যেও এমন তরুণও আমি দেখেছি কথা বলবার সময় যে তার বাবা ঘুষ খায়, তার বাবা কিভাবে টাকা আয় করে এটা নিয়েও তার নিজের মধ্যে একটা মর্ম পীড়া আছে যে আমার বাবা এইভাবে ঘুষ খায়। সেই জায়গাটাও কিন্তু আমি অনেক তরুণের সাথে আলাপ করে দেখেছি, সে খুব ক্ষুব্ধ, আমি এটা চাই না, আমি এরকমের পরিবার চাই না, তার মানে এরকম রাষ্ট্রও চাই না। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের তরুণরা যেটা করলো, আমাদের এই সুফলটাকে ধরে রাখতে হবে এবং সংস্কারটা দরকার। সংস্কার দেখেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন শেষ হয়ে গেছে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেব। জি, জেলখানায় একজন আসামি আছেন, পলিটিক্যাল আসামি, এই আদালতে উঠানো হয়েছে এবং আদালতের যে মানে রায় লিখবেন যে ম্যাজিস্ট্রেট, সেও মানে বিচারপতি না, ম্যাজিস্ট্রেট, সে বলেছে যে হ্যাঁ আপনার এটা আসলে ৩৬ জন সাক্ষী, বাদী, বিবাদী এবং সাক্ষী সবাই বলেছে যে আপনি নাই, আপনার আপনি ছিলেন না, আপনার মুক্তি হয়ে যাচ্ছে। কিন্তু তখন একটা ফোন আসলো, ম্যাজিস্ট্রেট তার এজলাসের ভিতরে রুমে চলে গেলেন, একটু পরে খুব মুখ কালো করে এসে, মানে এইটা তো আপনি যেটা বলছেন আমি পরেরটা শুনবো, কিন্তু এটা টেলিভিশন নাটকের মতো। না না, একদম নাটকের মতনই কিন্তু। এবং এইরকম কত কিছু ঘটেছে, আয়নাঘর থেকে শুরু করে কম তো ঘটে নাই। সেই আসামি, তথাকথিত আসামি, আমি আসামি বলবো না, আসামি বলে ভুল হবে, তাকে যেখানে ছেড়ে দেবার কথা সাইন করবে, উল্টা হয়ে গেল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এক ফোনে, একটি টেলিফোনে। নাটকের নাম হতে পারে একটি টেলিফোন। আপনার জন্য ভালো একটা প্লট, আপনার জন্য ভালো প্লট একটা। হ্যাঁ, কিন্তু দেখেন যে তাহলে কি দাঁড়ালো, মানে বিচার বিভাগ বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, প্রতিটি ক্ষেত্রে সাংবাদিকতা, কেন প্রাইম মিনিস্টারের সাথে এত এত সাংবাদিক যেতে হবে? এবং তারা কি করে, তারা প্রাইম মিনিস্টারের সাথে যায়, অনেকে নিজের পয়সায় যায়, এটাও একটা সুযোগ করে দিয়েছিল এই সরকার, নিজের পয়সায় তারা যায়, যে ওইখানে ছবি টবি তুলে এনে এটাকে এভিডেন্স হিসেবে দেখায়, এবং এখানে এটা বেনিফিট। সাথে গিয়েছিলাম, আমি প্রধানমন্ত্রী সফর সঙ্গী ছিলাম, ওটা গাইড বেরোয় কিন্তু সরকারের, ওখানে নামও থাকে। তো সুতরাং এটা তো ওইটাই আসলে পুঁজি হয়, ওটাই পুঁজি, এবং ওটা দিয়ে তারা ব্যবসা করে। আমি তো বলছি যে আমরা আমার যে এখন যে পরিস্থিতি দেখছি, কেউ যেন ওই পুঁজিটা না করবার চেষ্টা করে, এটাও কিন্তু আমরা এটা বোধহয় অন্তত আমি প্রফেসর ইউনূসকে যেভাবে চিনি, কারণ ওনার ছোট ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, মোহাম্মদ জাহাঙ্গীর। জি জি জি, হ্যাঁ আমি জানি, আপনি জানেন, এবং আমার অফিসে উনি বসতেন। তো প্রফেসর ইউনূস জাহাঙ্গীর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, চ্যানেলাই পরিবারের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তখন আমি ওনাকে যতটুকু জানি, এই সমস্ত জিনিস ওনাকে টাচ করবে না। যেমন দেখেন, প্রথম দিনই উনি রিয়াক্ট করেছেন ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য। কাজে তেলবাজ যারা, তারা চেষ্টা করবে ড্রাম না, পারলে পরে ড্রাম না, আরো বড় কিছু এনে দেওয়ার, কিন্তু ওনাকে খুব একটা টলাতে পারবে না। মানে এটা একদম একেবারে শেষের দিকে অনুষ্ঠানের 1 মিনিটে প্রত্যাশা কি? প্রত্যাশা হলো যে যেভাবে এগুচ্ছে, এখানে কিছু কিছু তো সমস্যার সৃষ্টি হবেই, কিন্তু সেটাকে খুব সময় দিতে হবে। আর মানে কেউ যদি বলে যে 1 মাস পরে ইলেকশন দেবেন, 3 মাস পরে ইলেকশন দেবেন, আমার মনে হয় যে এটা ঠিক হবে না। আগে যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো হোক, বিশেষ করে পুলিশে যে সংস্কার দরকার। আরেকটা জিনিস আপনি আইন শৃঙ্খলার কথা বলুন, আইন শৃঙ্খলা, হ্যাঁ, পুলিশ বলতে আমি বলছি আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক সংস্কার। এবং আপনি দেখেন যে বাজারে কিন্তু ছাত্ররা যাওয়ার পরে দাম কমে গেছে। এবং এই যে ব্যাপারগুলো আমার কথা, এবং ব্যবসায়ীরা, যেন খুচরা ব্যবসায়ীরা বলবার চেষ্টা করেছেন যে এখন ঘাটে ঘাটে আর চাঁদা দিতে হয় না, পুলিশ চাঁদা নেয় না, যার ফলে আমরা খুব স্বস্তিতে আছি, আমরা দাম কমিয়ে দিতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন, একটা স্বস্তি, একটা প্রত্যাশা, একটা স্বপ্নের জায়গা তৈরি হলো। আসুন সবাই মিলে দেশ গড়ার কাজে নতুন করে নতুন উদ্যমে এগিয়ে যাই। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।